হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে WBCS মক সিরিজ, এবং এখানে আমি কি করিয়েছি, অলরেডি 5টা আমি করিয়ে দিয়েছি। আজকের হচ্ছে 6 নম্বর টেস্ট। আমি এক এক দিন এক একটা বিষয়ের উপরে এই মানে এই মক টেস্টটা আনছি। আমি অলরেডি পলিটি, ইকোনমি, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এরকমভাবে 5টা শেষ করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্সের উপরে। এবং বলা বাহুল্য, আমি প্রত্যেকটাতেই যেটা করি, আমি এখানে উত্তর বলে চলে যাই না, তার যে লজিক বা বাকি অপশানগুলো দিয়ে যদি সম্ভাব্য কোনো প্রশ্ন হয় সেগুলোরও আমি উত্তর বলে যাই। তো তোমরা আমার উত্তর করার আগেই নিজেরা একটু চেষ্টা করবে, যদি পারো তাহলে দেখবে তোমাদের কত স্কোর আসছে, সেটা অবশ্যই আমাকে জানাবে। তো চলো আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, কোনো বস্তুর ভরবেগ বা মোমেন্টাম যেটাকে আমরা বলি, সেটা যদি দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই জিনিসটা বলার আগে আমি বলি, যাদের এই সমস্ত জিনিস নিয়ে বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই তারা লুসেন্টের যে বই আছে সেই বইটা পড়তে হবে। না পড়তে পারলে আমার দেখবে ইউটিউবে লুসেন্টের পুরো সিরিজ করা আছে বই ধরে। ঠিক আছে, লুসেন্টের বইয়ের সমস্ত কিছু করা আছে, সেখানে কিন্তু এই সমস্ত উত্তর আমি ভালোভাবে ওখানে করেছি। এটা সেকেন্ড চ্যাপ্টারেরই কোশ্চেন ছিল। ঠিক আছে, তো তোমরা সেটাও দেখতে পারো। তো এখানে আমি বলে দিই যে আমি কী করেছি। লুসেন্টের ওই বইয়েতে একটা ফর্মুলা বলেছিল, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কী বলেছিল পোটেনশিয়াল এনার্জি স্কোয়ার বাই হচ্ছে 2m। কি বললাম? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এইটা ছিল সূত্র। এখান থেকেই খেলা হবে। আমি জানি অনেকের একটু বুঝতে অসুবিধা হবে, আমাকে একটু সময় দাও। কাইনেটিক এনার্জি আর হচ্ছে তোমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কেন বলছি, এটা হচ্ছে মোমেন্টাম। এই পি মানে হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, ভালো কথা। এইবার দেখো, তার মানে সোজা কথা, আমি এইটা এইভাবে লিখতে পারি। কাইনেটিক এনার্জি তাহলে কি হচ্ছে, এই মোমেন্টামের হচ্ছে কি সমানুপাতি, তাই না? মোমেন্টামের সমানুপাতি। এইবার ভালো করে খেয়াল করো, যদি মোমেন্টামটা দ্বিগুণ করা যায়, মানে পিটা যা ছিল তার থেকে যদি আমি দ্বিগুণ করে দিই, মানে আমি যদি অঙ্কর ভাষায় না করে নর্মালি জিনিসটা এইরকমভাবে, এই পিটা তো পি আছে, এটাকে ধরো আমি দ্বিগুণ করে দিলাম, তাহলে কি দাঁড়ায় জিনিসটা? ভালো করে খেয়াল করো, 4p হয়ে গেল, মানে 4 গুণ হয়ে গেল না? যদিও এইভাবে অঙ্ক করা যায় না, আমি সুবিধার জন্য করলাম। যদি তোমরা ওইভাবে অঙ্ক করতে চাও, করা অবশ্যই যায়। ঠিক আছে, লজিক্যালি করলে অনেক ঘুরে ঘুরে আমি করেও দিচ্ছি না হয়। ধরো এখানে কী আছে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে, ইকুয়াল টু তোমার মোমেন্টাম বাই কি 2m। ঠিক আছে, এখান থেকে আমি কি করতে পারি, এই যে কাইনেটিক এনার্জি বাই মোমেন্টামটা আমি আনলাম, তাহলে কি হলো, ইকুয়াল টু 1/2m। এই 1/2m নিয়ে কিছু বলেছে, 2m মানে মাস, কিছু বলেছে? তাহলে কিছু বলেনি, তাহলে এটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে গেল। তার মানে আমি এখান থেকে লিখতে পারি k1 এইটা স্কোয়ার, k2 এইভাবে লিখতে পারি। এখান থেকে তুমি ক্যালকুলেশন করতেই পারো। দেখো কি বলেছে হচ্ছে মোমেন্টাম দ্বিগুণ করে দিয়েছে। ঠিক আছে, মোমেন্টাম আগে যদি 1 থাকতো, এইটা যদি 1 থাকতো মানে 1 স্কোয়ার, এখন কি করে দিয়েছে, মোমেন্টামটা দ্বিগুণ করে দিয়েছে, 2 স্কোয়ার মানে 4। বেসিক্যালি তাহলে কি হয়ে গেল, এই k2 ইকুয়াল টু কী হচ্ছে, এইটা গুণ হয়ে যাবে 4k1। এখান থেকেও যদি তুমি দেখো তাহলে 4 গুণ হয়ে গেছে। সুতরাং যে যেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? ঠিক আছে, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, তার বৈজ্ঞানিক কারণ কি বলছে। দেখো, তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সারফেস টেনশন। এই সারফেস টেনশন মানে কি, হচ্ছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল সবসময় ছোট করার যে টেন্ডেন্সি, তাকে হচ্ছে সারফেস টেনশন বলে বা পৃষ্ঠ টান বলে। পৃষ্ঠের যে টান, তরল বা জল যে কোনো কিছু হতে পারে, তার যে উপরে যে ক্ষেত্রফল সেটা ছোট করে। আর যে কোনো সময় ক্ষেত্রফল ছোট করলে দেখবে সেটা ছোট গোল হয়ে যায়। তোমাদের অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি তোমাদের এক্ষুনি বলি, ধরো তুমি হোস্টেলে কিংবা মেসে আছো। এবার হঠাৎ তোমার জামা কাপড় এরকম সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এবার হঠাৎ করে ধরো তোমার প্রেয়সী তোমার রুমে আসছে, তখন তুমি কী করো, তুমি দেখবে সমস্ত কিছু নিয়ে একটা তাল পাকিয়ে নাও, তাই না? কেন করো ওটা? তুমিও নিজেও জানো যে যদি ছোট করে নিতে হয় তাহলে তাল পাকিয়ে নিতে হবে। যখনই তাল পাকিয়ে নেবে, ওর এরিয়া ছোট হয়ে যাবে, নিয়ে কোথাও একটা ছুড়ে দিলে, তাই না? বেসিক্যালি কী হচ্ছে, তাহলে পৃষ্ঠটান আমি কী বললাম, এরিয়া ছোট করা। তাই জন্য কী হচ্ছে, দেখো বৃষ্টির ফোঁটাও গোলাকার হয়ে যাচ্ছে, এরিয়াটা ছোট করে দিচ্ছে। উত্তর কী হবে, অপশান বি, সারফেস টেনশন। বোঝা গেল, পৃষ্ঠটান। বলছি একজন সুস্থ মানুষের চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? ঠিক আছে,
লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, এটা কত হয়? এটা 25 সেন্টিমিটার হয়। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমি বলে দিই, মায়োপিয়া বলে একটা রোগ হয় চোখের, এগুলো মায়োপিয়া। মায়োপিয়া হলেই কিন্তু ওই আমাদের নেগেটিভ চশমায় বলে না পাওয়ার নেগেটিভ না পজিটিভ, যে নেগেটিভ বলছে ধরে রাখবে তার কিন্তু হচ্ছে মায়োপিয়া হয়ে গেছে। নেগেটিভ মানেই হচ্ছে মায়োপিয়া, বোঝা গেল? আর কি, এই মায়োপিয়া হলে যেটা হয় সেটা হচ্ছে দূরেতে সমস্যা হয়, ঠিক আছে? দূরের জিনিস, দূরের জিনিস দেখতে তার অসুবিধা হয়, মানে নেগেটিভ যা তার দূরের জিনিস দেখতে সমস্যা। ঠিক আছে, আমি মনে রাখি কিভাবে, মানুষজনকে আমি বলি, আমার স্টুডেন্টগুলোকে বলি, নেগেটিভ মানুষকে সবসময় দূরে রাখতে হয়। দেখো এইবার মনে থেকে যাবে, যার নেগেটিভ তার দূরে সমস্যা। ঠিক আছে, মায়োপিয়া। আর বলা হয় যে কোন লেন্স ব্যবহার করে এরা, মায়োপিয়া যখনই হবে তখনই হবে অবতল লেন্স, অবতল, অবতল লেন্স, যেটাকে কনকেভ লেন্স বলা হয়। আর একটা কি, আর একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া, হাইপার মেট্রোপিয়া। এইটা হলে কি হয়, এইটা হলে হয় পজিটিভ চোখের, এবং অবশ্যই যাদের কাছে দেখতে সমস্যা হয় তাদের, এবং এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়, যেটাকে আমরা কি বলতে পারি, কনভেক্স, তাই না? কনভেক্স লেন্স ব্যবহার করা হয়, এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট বলছে শব্দের বেগ, ভেলোসিটি অফ সাউন্ড নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি হয়? এটা কি হয়? এটা হয় কঠিন মাধ্যমে। অনেকে তরল মারে, আমারই একটা স্টুডেন্ট পরীক্ষা একবার আমি কোশ্চেনটা দিয়েছিলাম, তরল মেরেছিল। তার কারণ কি? তার কারণ বলছে কেন? ঠিক আছে, আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম জলের নিচে যখন আঙুল ফাটাতাম দেখতাম অনেক দূর থেকে শোনা যায় কটাস কটাস করে আওয়াজ ওঠে। জলের ভিতরে স্পিডে যায়, নো ডাউট, কিন্তু কঠিন মাধ্যমে আরও অনেক স্পিডে যায়। এটা আমি আমার ছোটোবেলার গল্প বলি। ধরো আমরা যখন স্কুলে টুলে যেতাম তখন রেল লাইনে আমরা কান পাততাম, মাঝে মধ্যে ট্রেন আসছে কি বোঝা যেত। ধরো তুমি চোখে দেখতেই পাচ্ছ না ট্রেন, রেল লাইনে কান পাতলে কেউ এই ট্রেনের আওয়াজ পাওয়া যেত। ঠিক আছে, মানে ট্রেন আসছে, মানে যখনই আওয়াজ পাচ্ছে ভাবো আর 5 মিনিটের মধ্যে ট্রেন ঢুকবে, মানে অনেক দূর থেকে কিন্তু ওই রেল লাইনে মানে সলিড দিয়ে কিন্তু সাউন্ডটা অলরেডি চলে এসছে। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস বলে দিই, আলোর বেগ কত? আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোর বেগ। আর শব্দের বেগ সাধারণত দেখবো 332 মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে শব্দের বেগ, তাই না? নেক্সট, ফিউজ তার বা ফিউজ ওয়্যার তৈরিতে যে সংকর ধাতু ব্যবহার করা হয় তার বৈশিষ্ট্য কেমন? প্রথম কথা, ফিউজ তারে কী কী সংকর ধাতু ব্যবহার করা হয় সেটা চলো আমরা দেখি। সংকর ধাতু কী কী ব্যবহার করা হয়? একটা হচ্ছে লেড আর তার সাথে হচ্ছে টিন। ঠিক আছে, মানে সীসা আর টিন, এই দুটো ব্যবহার করা হচ্ছে ফিউজ তারে। আচ্ছা, ফিউজ তারের প্রথম কথা হচ্ছে ফিউজ তারের কাজ কী? এইটা হচ্ছে ধরো ফিউজ তার, ঠিক আছে। এবার ফিউজ তারের কাজ কী? ফিউজ তার হচ্ছে এইটা তোমার বাড়ি, এখান থেকে হঠাৎ করে এই তার দিয়ে অনেক কারেন্ট ধরো চলে এলো, বেশি কারেন্ট। এবার ফিউজ তার কী করে, বেসিক্যালি ওই কারেন্টটাকে আটকানোই তো ওর কাজ, না হলে কারেন্টটা যদি এপারে চলে যায় তাহলে তো কী হলো, এইটার মাঝখানটা হচ্ছে ধরো ফিউজ তার, এই তারটা হচ্ছে ফিউজ তার। ধরো এখান দিয়ে অনেক কটা কারেন্ট চলে, অনেক ধরো বিশাল ধরো মানে হয় না, ধরো দুম করে ধরো একসঙ্গে অনেক কারেন্ট চলে এলো, কথার কথা ধরে নাও। ফিউজ তার কী করা উচিত? তাকে কারেন্টটাকে আটকানো উচিত। যে আটকায় তাকে কি বলে? তাকে রোধ, মানে ওর অনেক রোধের ক্ষমতা থাকা উচিত, তাই না? তারপরেই তো কারেন্টটাকেও আটকা দিতে পারবে। তা নাহলে কারেন্টটা যদি বাই চান্স এপারে একবার চলে আসে, গেল ঘরের ফ্রিজ টিভি টিভি সব গেল, তার মানেটা কি দাঁড়ালো? উচ্চ রোধ হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি, ফিউজের উচিত কি ওখান থেকে ওর আগে নিজে নিজে শহীদ হয়ে যাওয়া। তার কারণ কি, ও যেই নিজে শহীদ হয়ে যাবে এখান থেকে কারেন্ট আর যাবে না, মাঝখানে তো গ্যাপ হয়ে গেল, ও শহীদ হয়ে গেল। তার মানে ওর উড়ে যেতে হবে, উড়ে উড়ে তো আর যায় না, আমরা বলি ফিউজ উড়ে গেছে, তা ফিউজ কি না মুড়ে চলে যায় নাকি? ফিউজ তো আর মুড়ে যায় না, গলে যায়, তাই না? তার মানে কি, ওর নিম্ন গলনাঙ্ক হতে হবে যাতে তাড়াতাড়ি ব্যাটা গলে যেতে পারে, মানে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক, মানে অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট 6 নম্বর, 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে রান্নার গ্যাস সিলিন্ডারে এলপিজির প্রধান উপাদান কোনটি? ঠিক আছে, এলপিজি, এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজি। এখান থেকে আরেকটা জিনিস হয়, সিএনজিও আছে। সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল গ্যাস, তাই না? এবার আমি সবসময় বলি এই যে এলপিজি, এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর যে মেন মাথায় রাখবে বিউটেন। ঠিক আছে, সুতরাং বিউটেন কোথায় আছে খুঁজে নেবে, বিউটেন হয়ে গেছে, ব্যাস, বিউটেন ও প্রোপেন, মিটে গেল। নেক্সট 7 নম্বর বলছে আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, আধুনিক পর্যায় সারণীর জনক কাকে বলা হয় এবং এটা কিসের উপরে ভিত্তিতে তৈরি? এখানে অপশানে দেখো মেন্ডেলিভ আছে,
মেন্ডেলিভ অ্যাকচুয়ালি কি, মেন্ডেলিভ হচ্ছে যেটা পর্যায় সারণী, যেটাকে পিরিয়ডিক টেবিল বলি আমরা, সেটা হচ্ছে মেন্ডেলিভ, মানে প্রথম যে পর্যায় সারণী যেটা, সেটা কিন্তু মেন্ডেলিভ তৈরি করেছিল, ঠিক আছে। এবং আমি বলে দিই, এটা কিন্তু 1869 সালেই কিন্তু তৈরি করেছিল উনি, মানে যে বছর আমাদের বাপু গান্ধীজি জন্মেছিল সেই বছরই কিন্তু মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছিল। যাই হোক, তো সেটাকে আপডেটেড ভার্সানে নিয়ে গেছিলো কে, মোসলে। কিছুই করেনি। মেন্ডেলিভ যেটা করেছিল সেটা হচ্ছে পারমাণবিক ভরের উপরে ভিত্তি করেছিল, মোসলে যেটা করেছিল পারমাণবিক মানে মানে সংখ্যার উপর নির্ভর করে করেছিল। এইটাই হবে উত্তর, মোসলে আধুনিক পর্যায় সারণীর মানে জনক, ঠিক আছে। এবার নেক্সট দেখো এখানে যে ডোবেরেইনার, এই ডোবেরেইনারকে কি বলা হয়, ডোবেরেইনার হচ্ছে যেটা করেছিল হচ্ছে যে ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র হচ্ছে ডোবেরেইনার, ঠিক আছে। দুটো রেখে অ্যাভারেজ করতো, সে ডিটেলে আমি আর যাচ্ছি না। আর নিউজিল্যান্ড কি হচ্ছে, নিউল্যান্ড যেটা করেছিল সেটা হচ্ছে অস্টোক নিয়ম, যেটা অকটেন রুল বলা হয়, অস্টোক নিয়ম, এইটা করেছিল নিউজিল্যান্ড। সুতরাং এগুলো পরীক্ষা আসবে, দেখে নেবে একটু। বলছে কিং অফ কেমিক্যাল, ঠিক আছে, রসায়নের রাজা কাকে বলা হয়, রসায়নের রাজা কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে H2SO4, তাই না। আচ্ছা, এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে, মানে HCl, একে আর এক নামে ডাকা যায়, তার নামটাকে মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড, ঠিক আছে। দেখো নাইট্রিক অ্যাসিড যেটা HNO3, এটাকে কি নামে ডাকা যায়, এটাকে ডাকা যায় হচ্ছে অ্যাকোয়া ফর্টিস, অ্যাকোয়া ফর্টিস হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আর বলে দিই, এই যে দুটোকে মিশিয়ে মিউরিয়েটিক অ্যাসিড এবং মানে মানে তোমার হচ্ছে অ্যাকোয়া ফর্টিস, মানে নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, দুটোকে মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাকে কি বলা হয়, অ্যাকোয়া রিজিয়া, যেটা সোনা গলানোর কাজে লাগানো যায়, ঠিক আছে। আর এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলতে পারি, অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে বলা হয়, ঠিক আছে। নেক্সট বলছে পিতল, ঠিক আছে, পিতল কোন দুটি সংকর ধাতুর মিশ্রণে তৈরি। আচ্ছা, পিতল আমি তোমাদের মানে ট্রিক বলেছিলাম, পিতল যখনই আসবে পিতাজি মনে রাখবে, ঠিক আছে। পিতল যখনই আসবে পিতাজি, তার কারণ কি, তার কারণ পিতে হচ্ছে কি পিতল, আর তা মানে হচ্ছে তামা এবং জিঙ্ক, তাহলে পিতল কি কি হয়ে গেল, তামা আর জিঙ্ক মিশিয়ে হচ্ছে পিতল, ঠিক আছে। এখান থেকে দেখো তাহলে তামা আর জিঙ্ক, মানে অপশান এ তামা আর দস্তা, পিতাজি হলো, ঠিক আছে। এখানে দেখো তামা আর টিন, এটা অপশানে আছে, তামা আর টিন মিলে কি হয়েছিল, এটা তোমরা যখন সেই হরপ্পা সভ্যতা পড়েছিল, যখন ধাতুর আবিষ্কার পড়েছিল, তখন তোমরা প্রথম তামা আবিষ্কার করেছিল, সেটার সঙ্গে টিন মিশিয়ে কী করেছিল, ব্রোঞ্জ, তাই না, একটু শক্ত করার জন্য এগুলো করেছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিকভাবে নিচের কোন যৌগটি দিয়ে গঠিত। দেখো প্লাস্টার অফ প্যারিস মানে সবসময় মনে রাখবে সালফেট তো ওখানে থাকবে, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে। শুধুমাত্র যদি ক্যালসিয়াম সালফেট অপশানে থাকতো তাহলে কিন্তু হতো, ঠিক আছে, কিন্তু এখানে আছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে, এইটাও ওর সঙ্গে মারবে, মানে অপশান এ হবে উত্তর। আমি বলে দিই প্লাস্টার অফ প্যারিস তো, আচ্ছা জিপসাম বলে একটা বস্তু আছে, এর সংকেত কি, এর সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট, তার সাথে 2 অণু জল হচ্ছে তোমার জিপসাম, ঠিক আছে। আর প্লাস্টার অফ প্যারিস কি, প্লাস্টার অফ প্যারিস মানে কিছুই নয়, ওই ক্যালসিয়াম সালফেটটা তো থাকবে, তার সাথে এই দুইটাকে হাফ করে দেবে, হাফ অণু জল হয়ে যাবে যখন, তখন হয়ে যাবে প্লাস্টার অফ প্যারিস, বুঝতে পারলে। তো এইটা একটু মনে রাখবে, কারণ এই দুটো সংকেতও কিন্তু পরীক্ষায় দেয়। আর এইটা আমি মনে রাখি কীভাবে বলো তো, প্লাস্টার অফ প্যারিস কখন করা হয়, যখন হাত ভেঙে যায়, তো হাত ভেঙে দুটুকরো হয়ে গেল, হাফ হয়ে গেল, তাই জন্য ওখানে মনে রাখবে হাফ অণু জল থাকবে। আচ্ছা, মানবদেহের বৃহত্তম পরিপাক গ্রন্থি, ঠিক আছে, লার্জেস্ট ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে, মানবদেহের এটা কোনটি, এটা হবে আমাদের লিভার বা হচ্ছে তোমার যকৃৎ, ঠিক আছে। আচ্ছা, লিভার থেকে কি খরিত হয়, লিভার থেকে হচ্ছে পিত্তরস, পিত্তরস যেটা কি হয়, যেটা পিত্তাশয়ে থাকে, তাই না। আচ্ছা, তোমরা বলবে তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে কটা হরমোন তুমি জানো, এটা অপশানে বলবে, এটা আমি বারবার বলি, অনেকবার আগেও বলেছি, কটা হরমোন পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, ঠিক আছে, এবং কটা হরমোন রিলিজের জন্য পিটুইটারি গ্ল্যান্ড দায়ী, সেটা লাইন দিয়ে লিখে আমাকে পাঠিয়ে তো। নেক্সট বলছে নিচের কোন ভিটামিনটি
জলে দ্রবণীয়, ঠিক আছে। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে এ, ডি, ই আর কে, এরা কি, এরা হচ্ছে তেল বা হচ্ছে ফ্যাটে মানে দ্রবীভূত। আর কি আছে ভিটামিন বি, সি, পি, এরা কি হচ্ছে, এরা হচ্ছে জলে দ্রবীভূত, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, এ, ডি, কে, এরা তো সব ফ্যাটে, তাহলে পড়ে আছে ভিটামিন সি, ঠিক আছে। ভিটামিন সি হচ্ছে কিসে দ্রবীভূত, ভিটামিন টি হচ্ছে জলে দ্রবীভূত। নেক্সট, উদ্ভিদের কোন কলার বা টিস্যুর মাধ্যমে মূলরোম শোষিত খনিজ জল মানে হচ্ছে পাতায় পৌঁছয়, ঠিক আছে, মানে সোজা কথা নিচ থেকে উপর অব্দি যায়। এটা কে নিয়ে যায়, এটা হচ্ছে জাইলেম নিয়ে যায়। আর যখন খাদ্য উৎপন্ন করে দেয় পাতায়, তারপরে ওই খাদ্যটাকে সারা দেহে যে ছড়ায় সেটা হচ্ছে ফ্লোয়েম। আর বলে রাখি জাইলেম কিন্তু মৃত, হ্যাঁ, জাইলেম কিন্তু জীবিত নয়, জাইলেম হচ্ছে মৃত। নেক্সট, লোহিত রক্তকণিকা মানবদেহের কোথায় তৈরি হয়, এর গড় আয়ু কত, ঠিক আছে। আচ্ছা, লোহিত রক্তকণিকা এইটা লাস্ট কলকাতা পুলিশের প্রিলিমিনারি কোশ্চেনটা দেখবে তো, লাস্ট কলকাতা পুলিশ না তার আগেরটায়, যাই হোক প্রিলিমিনারি দেখবে এটা একদম ছিল বোন ম্যারো বা হচ্ছে অস্থিমজ্জা, ঠিক আছে। এবং এটা 120 দিন কিন্তু থাকে, এটা বহুবার বহু পরীক্ষায় এসছে। আর বাচ্চা যারা হচ্ছে, বাচ্চাও বলা যায় না, যারা হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকে তাদের কিন্তু পুরো জিনিসটা লিভার থেকেই হয়, বুঝতে পারলে। লিভার হচ্ছে মানে সব জানতা গামছাওয়ালা, ঠিক আছে, ও সব কাজ করে দেবে, মানে লিভার খুব ইম্পর্টেন্ট, তাই না। এবং লিভার শুধু তাই নয়, লিভার হচ্ছে সব থেকে বেশি করে, মানে মানে ব্লাড, যেটাকে বলে ব্লাড বলছি, সরি, সব থেকে বেশি হচ্ছে তোমার কোষ বিভাজন করে, তাই না। ওই জন্য লিভারে, আমার মনে আছে একবার একটা পেপারে আমি দেখছিলাম যে কোনো এক শ্রমিক কাজ করছিল, উপর থেকে কিছু একটা পড়ে গেছিলো, পেটে ঢুকে গেছিলো এবং লিভারে লেগেছিলো, ঠিক আছে। তো ডাক্তাররা চিন্তার কোনো কারণ বলেছে, লিভারে লেগেছে, লিভার মানে ওই একটু ঠিক করে দিলে আবার লিভার আর কি নিজে থেকে ব্লাড মানে ইয়ে করে, কোষ বিভাজন করে, আবার লিভার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। সব থেকে বেশি কোষ বিভাজন কী করে, লিভার করে। যাই হোক, পেনিসিলিন, ঠিক আছে, পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক এটা কে আবিষ্কার করেছিল, ঠিক আছে। পেনিসিলিয়াম নোটেটাম বলে একটা ছত্রাক থেকে আবিষ্কার করেছিল, ঠিক আছে। এই ছত্রাক থেকে কে আবিষ্কার করেছিল, ছত্রাক থেকে আবিষ্কার করেছিল আমাদের আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। এবং এই বলে রাখি আলেকজান্ডার ফ্লেমিং তো, এটা খুব ভুল না করে থাকলে 1928 সাল, ঠিক আছে, এই 1928 সাল নাগাদ তিনি তৈরি করেছিল। এটা ভারতবর্ষ না, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক, ঠিক আছে, বলা হয় এটাকে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে। আচ্ছা, লুই পাস্তুর আছে এখানে। লুই পাস্তুর মানে কি, লুই পাস্তুর মানে হচ্ছে জলাতঙ্ক, তাই না, জলাতঙ্ক, জলাতঙ্ক, জলাতঙ্ক হচ্ছে তোমার হচ্ছে যেমন শিয়াল, ঠিক আছে, তারপর হচ্ছে কুকুর, এগুলো কামড়ালে হচ্ছে খ্যাপা শিয়াল, পাগলা কুকুর, এদের জলাতঙ্ক হয়। জলাতঙ্ক একটা ভাইরাস, ঠিক আছে, ভাইরাস গঠিত রোগগুলোও পরীক্ষায় খুব আসে, ঠিক আছে। আমি কি মনে রাখি, ধরো কলেরা, ঠিক আছে, জলাতঙ্ক, ঠিক আছে, এগুলো সব ভাইরাস গঠিত রোগ। তারপর মামস, ঠিক আছে, তারপর এইডস, পক্স, ডেঙ্গু, হেপাটাইটিস, ঠিক আছে। তারপর মানে এগুলো সব হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে? তারপর মানে পিত জ্বর, ঠিক আছে, এগুলো সব ভাইরাস ঘটিত রোগ, এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট, কোষের শক্তিরূপ এটিপি, যেটাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলা হয়, বলছে এর উৎপাদন করার জন্য কোন কোষাঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়, দেখো অপশান সি মাইটোকন্ড্রিয়া, ছোটোবেলা থেকে এগুলো তোমরা জেনে আসছো, ঠিক আছে। আচ্ছা, লাইসোজোম আছে, লাইসোজোমকে আমরা কি বলতে পারি, সুসাইড ব্যাগ অফ সেল, ঠিক আছে। মানে ওখানে মানে লাইসোজোমের ভিতরে না কী হচ্ছে, ওদের একটা এনজাইম থাকে, ঠিক আছে। এনজাইমটা হচ্ছে খুব পাওয়ারফুল এনজাইম। এবার ধরো লাইসোজোম কী হয়, ধরো কোনো মানে ধরো একটা অবাঞ্ছিত বস্তু প্রবেশ করলো কোষের ভিতরে, ওই এনজাইমটা লাইসোজোম ওর উপরে ছড়িয়ে দেয়। আর ব্যাটা এত বেশি ছড়িয়ে দেয় যে পুরো কোষটাই নষ্ট হয়ে যায়, তাই জন্যই ওকে সুসাইড ব্যাগ বলা হয়, বুঝতে পারলে। আর গলগি বডি আছে, এ হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস অফ সেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গলগি বডি। নেক্সট, মানবদেহে কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত, দেখো ক্রোমোজোমের সংখ্যা আমরা সবাই জানি 23 জোড়া, তাই না। 23 জোড়া মানে কত, 46টি, ঠিক আছে, তাহলে অপশান সি হয়ে গেল। এবার এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া, 22 জোড়া ক্রোমোজোমকে কী বলে, অটোজোম, ঠিক আছে। আর এক জোড়া ক্রোমোজোম, একে কী বলা হয়, সেক্স ক্রোমোজোম।
একে হচ্ছে সেক্স ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। এইটার উপরই নির্ভর করে হচ্ছে এই একটা মানুষ মানে ছেলে হবে না মেয়ে হবে, ঠিক আছে। এক মানুষ ছেলে হবে না মেয়ে হবে, যখন এক্স এক্স হয়ে যায় তখন হয়ে যায় মেয়ে, আর যখন এক্স ওয়াই হয়ে যায় তখন হয়ে যায় ছেলে, ঠিক আছে। এবং এই ক্রোমোজোমে গঠিত না বিভিন্ন এও হয়, যেমন 21 নাম্বার ক্রোমোজোম, 13 নাম্বার ক্রোমোজোম, এই দুটো খুব আসে যে 13 নাম্বার ক্রোমোজোম হচ্ছে পাটাও সিনড্রোম হয়, ঠিক আছে, পাটাও সিনড্রোম 13 নাম্বার ক্রোমোজোমে কোনো প্রবলেম হলে। 21 নাম্বার ক্রোমোজোম হলে কী হয়, ডাউন সিনড্রোম হয়, ঠিক আছে। ডাউন সিনড্রোম যেগুলো হয় না বাচ্চাদের, দেখবে এগুলো 21 নাম্বার 13 নাম্বার ক্রোমোজোমে এই সমস্ত প্রবলেমগুলো হয়, এগুলো খুব পরীক্ষায় আসে। নেক্সট, ইনসুলিন হরমোন মানবদের কোন গ্রন্থির বিটা কোষ থেকে নির্গত হয়? আমরা সবাই জানি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহার্টস, ঠিক আছে, সেখানকার আলফা বিটা আর গামা তিনটি আছে, যেখানে বিটা কোষ থেকে কী হয়, বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয়। এবং এই যে ইনসুলিন এ বেসিক্যালি কী করে, ধরো এই হচ্ছে মানে এইটা ধরো আমাদের শিরা উপশিরা এখানে শর্করা আছে বা যেটাকে আমরা সুগার বলি, ঠিক আছে। ইনসুলিন কী হয়, ইনসুলিন সবসময় এই সুগারটাকে কমানোর চেষ্টা করে সবসময়, ঠিক আছে। এবার যেই ইনসুলিনটা আমাদের গন্ডগোল হয়ে যায় তখন কী হয়, সুগার সবসময় বেড়ে যায়। সুগার যেই বেড়ে যায় তখন কী হচ্ছে, আমাদের রক্তে তখন কী হচ্ছে, আমরা বলি আমাদের কী হয়েছে, ডায়াবেটিস হয়েছে, তখন বলা হয় যে সুগার হয়ে গেছে, তাই না। এবার এই সুগার হয়ে গেলে কী হয়, ডাক্তাররা ওষুধ দেয় প্রতিদিন, বেসিক্যালি ওষুধে কী থাকে, ইনসুলিন থাকে, ওই ইনসুলিনই খাচ্ছে রেগুলার বেসে। এবার অনেকের আছে দীর্ঘদিন সুগার হতে হতে কী হয়, ইনসুলিনে কাজ করছে না, তখন কী হয়, এই দেখবে নাভির এখানে ইনসুলিনের ইঞ্জেকশন নেয়, তাই না, ইনজেক্ট করে রেগুলার বেসে 2-3 বার করে ইনজেক্ট করে। নেক্সট 19 নাম্বার কি বলছে, ডেক্সট্রোকার্ডিয়া, ঠিক আছে। ডেক্সট্রোকার্ডিয়া বলতে মানবদের কোন অঙ্গের মানে অস্বাভাবিক অবস্থানকে বোঝায়? অনেকের হৃৎপিণ্ড বাঁ দিকের না থেকে ডান দিকে থাকে, এটা বলা হচ্ছে ডেক্সট্রোকর্ডিয়া, ঠিক আছে, ডেক্সট্রোকর্ডিয়া, ঠিক আছে। এই ডেক্সট্রোকর্ডিয়া তোমরা মানে ব্যোমকেশ বক্সী যারা পড়ো, ঠিক আছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছিল, সেটা হচ্ছে সজারুর কাঁটা, সজারুর কাঁটা, ঠিক আছে। এই সজারুর কাঁটা গল্পে এই রোগটার কথা উল্লেখ ছিল, মানে রোগটা তো বলবো না, এটা অস্বাভাবিক অবস্থান। এখানে কি হয়, এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে মানে একজন ব্যক্তি ছিল, সে সাইকেলে আর কি ওই রাখতো, মানে সাইকেলের মধ্যে সেট করে রেখেছিল হচ্ছে ওই মানে ওই সজারুর কাঁটা স্টাইলের একটা জিনিস, মানে কাঁটা, যেটা কী হতো, যেটা মানে সাইকেলের বেল মারলে সোজা মানুষের বুকে গিয়ে লাগতো এবং সে মারা যেত, এইভাবে সে হত্যা করতো। এবং একটা ব্যক্তিকে এরকম মেরেছিল, সে মরেনি, ঠিক আছে। ওখান থেকেই কেসটা আর কি ঘুরে গেছিলো, মানুষ বুঝতে পেরেছিল তার কারণ কি, তার কারণ তার হার্টটা উল্টো দিকে ছিল, ঠিক আছে। এই দিকে মেরেছে, ও বাঁ দিক টার্গেট করে মারতো, মানে কি সুন্দর, মানে ভাবো সাইকেলে করে যেত, ঠিক আছে, যে শত্রু আর কি, মানে ও অ্যাকচুয়ালি সুপারি কিলার আর কি, বুঝতে পারলে। যেহেতু মানে যে যাকে মারতে হবে তার মানে পাশ দিয়ে যাওয়ার সময় বেলটা মারবে, একদম বেল থেকে মানে সাইকেলে ওখানে ওই মেকানিজমটাও করে রেখেছিল, ঠিক আছে। যে খুনি সে আগে সাইকেল দোকানে কাজ করতো, তো ওটা ডিটেকটিভ গল্প আর কি, ব্যোমকেশ বক্সী, তো সেখানে এইটা ছিল, সেখানে কী বলছে, হৃৎপিণ্ড ডান দিকে থাকা, এটাকে ডেক্সট্রোকর্ডিয়া বলছে। নেক্সট, রাতকানা রোগ, ঠিক আছে, নাইট ব্লাইন্ডনেস নিচের কোন ভিটামিনের অভাবে হয়? এটা কী হয়, ভিটামিন এ। তোমরা দেখবে ভিটামিন এর নামই কি, নামই হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এর নাম, এর নামেতেই দেখো রেটিনা কথাটা আছে, রেটিনা কোথায় থাকে, চোখে থাকে, সেটাই তো রাতকানা হচ্ছে। আচ্ছা, এখানে ভিটামিন বি আছে, এর অভাবে কী হয়, বেরি, তাই না। ভিটামিন সি এর অভাবে কী হয়, স্কারভি, এটা নাভিক রোগ বলে, তাই না। ভিটামিন ডি এর অভাবে কী হয়, রিকেট, এগুলো সব মনে রাখতে হবে। পরম শূন্য তাপমাত্রা, যেটাকে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার বলছে, কোনটা, এটা হচ্ছে -273.15 হচ্ছে টু বি স্পেসিফিক, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। বলছে সাবান বা ডিটারজেন্টে জল মেশালে পৃষ্ঠটান কি পরিবর্তন হয়? পৃষ্ঠটান থেকে দুটো কোশ্চেন হয়ে গেল আজকে, তাই না। আচ্ছা, পৃষ্ঠটান মানে কি বলেছিলাম আরেকবার ভাবো, জলের পৃষ্ঠে যে টান আছে, এইভাবেই মনে রাখো, জলের পৃষ্ঠে, জলের যে পৃষ্ঠ উপরটা বা তরল যাই বলো না কেন, আমি জল বলে বোঝাচ্ছি, জলের পৃষ্ঠ যে টান আছে মানে এরিয়াটা ছোট করার জন্য, মানে বেসিক্যালি কী হয়, জলের যে কোনো জলের উপরিভাগ সবসময় তার এরিয়াটা ছোট করতে চায়। ওই জন্য একটা জিনিস খেয়াল করবে, ধরো কোথাও থেকে একটা বুদবুদ, ঠিক আছে, ধরো একটা বুদবুদ উঠেছে, সে দেখবে আস্তে আস্তে ছোটো হয়ে যায়, ঠিক আছে। এইবার দেখো কি হচ্ছে, তুমি নর্মালি ভাবো না, তোমার মা জামা কাপড় যখন কাচছে, ছোটোবেলায় করতে না, এরকমভাবে ওই সাবান হাতে করে নিয়ে, জলের স্পুনে হাতে করে নিয়ে
এরকম ওই কাপড় কাচা সাবানটা খুব সুন্দর হয়, তাই না? এরকম করে নিয়ে এরকম ফু দিলে এখানে একটা বেলুন তৈরি হতো না, করতে না? এটা কেন হচ্ছে? নর্মাল জলে তো হয় না। তার কারণ কি, ওর টানটা কমিয়ে দিয়েছে। যখনই ডিটারজেন্ট বা সাবান মিশেছে তখন ওর টানটা, ওই জলের যে টানটা কমে গেছে, তাই জন্যই ফু দিলে কী হচ্ছে, ও ফাটছে না, ওই ওরকম ফুলে যাচ্ছে, তাই না? তাহলে কী হচ্ছে, পৃষ্ঠটান কী হয়, সবসময় হ্রাস পায়। যখনই তুমি ডিটারজেন্ট মেটাবে তখন কী হচ্ছে, মেশাবে তখন কী হচ্ছে, তখন হচ্ছে পৃষ্ঠটান কিন্তু হ্রাস পাবে বা কমে যাবে। তার কারণ তুমি ফু দিচ্ছ, ও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ টানটা কমে গেছে বলি, টান যদি সেরকম থাকতো ও বাড়তোই না, তার আগেই ফেটে যেত, বুঝতে পারলে? আর এই জন্যই কিন্তু আমাদের জামা কাপড়টাও পরিষ্কার হয়। তুমি ধরো ডিটারজেন্ট মিশিয়ে দিয়েছে জলে, এবং তারপরে কি, জলের পৃষ্ঠটান কমে গেল, পৃষ্ঠটান তুমি তোমার মানে একদম জামা কাপড়ের মধ্যে দিয়ে দিলে, চুবিয়ে দিলে, তারপরে কী হলো, যে সুতো টুতোর ভিতরে ওগুলো ঢুকলো, এবার কী হচ্ছে, পৃষ্ঠটান কমে গেছে, ময়লা ফেলা ওর থেকে আলাদা হয়ে যাবে তাড়াতাড়িভাবে, ঠিক আছে? তাই জন্য নোংরা জলটা আলাদাভাবে বেরিয়ে আসবে। নেক্সট 23 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণা অবস্থান করে। এই একদম পাতি কোশ্চেন। এইটা যদি পরমাণু হয়, পরমাণুর নিউক্লিয়াস মানে একদম ভিতরটাকে বলছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী কী থাকে, প্রোটন থাকে আর ইলেকট্রন থাকে। এগুলো ডাব্লিউবিসিএস লেভেলে নয়, একদম মানে কী বলবো, তবু নয় বললেও ভুল। কখন মানে প্রোটন থাকে আর হচ্ছে তোমার এখানে কী বললাম, ইলেকট্রন কেন বললাম, নিউট্রন থাকে। দেখেছো, এত সহজ সহজ করেই ভুল বলছি। আর বাইরে থাকে কি, বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, তাই না? তো যাই হোক, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো এগুলো ডাব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন নয় এগুলো, মানে তবুও কিন্তু দেখবে মাঝে মধ্যে দিয়ে দেয়। আমি তো কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ার থেকেই সব তুলেছি। যাই হোক, আর কিছু অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে তুলেছি। বলছে প্রথম কোন বিজ্ঞানী সেল আবিষ্কার করে, ঠিক আছে? প্রথম কোন বিজ্ঞানী সেল আবিষ্কার করে, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই উত্তরটা তোমরা সবাই দেবে। আমি শুধু এইটা বলে দিচ্ছি যে লিওয়েন হক ছিল, ইনি জীবিত সেল আবিষ্কার করেছিল, ঠিক আছে? ইনি জীবিত সেল বা জীবিত কোষ হচ্ছে আবিষ্কার করেছিল, ঠিক আছে? মানে স্লাইডেন আর সোয়ান, ঠিক আছে? স্লাইডেন আর সোয়ান তারা কিন্তু কী করেছিল, সেল থিওরি দিয়েছিল, কোষ তত্ত্ব, যেটা বারবার পরীক্ষা আসে। আর তাহলে এর যে অপশান, মানে এর যে উত্তরটা, সেটা তোমরা সবাই মিলে কমেন্ট বক্সে জানাবে। নিচে কী আছে, নিচে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস যেটাকে বলা হয়, এর মূল উপাদান কোনটা? এর মূল উপাদান কোনটা হবে? এর মূল উপাদান হচ্ছে CH4, যেটাকে আমরা কী বলি, যেটাকে আমরা মিথেন বলি, তাই না? মিথেনকে আমরা কী বলি, মার্স গ্যাসও বলে থাকি। কেন মার্স গ্যাস বলা হয়? তার কারণ হচ্ছে, হচ্ছে ধরো মার্স মানে হচ্ছে পচা, সেই হয় না যে জলা জমি যেগুলো হয়, যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা জানে, ঠিক আছে? ধরো সেই বাগানে বর্ষাকালে প্রচুর ঘাসপালা জন্মেছিল এবং সেগুলো মানে একটু যখন বর্ষা কমে যাচ্ছে তখন সেই জলের মধ্যে পচে যাচ্ছে, ঠিক আছে? ওই মার্স গ্যাস, ওখান থেকে ওই মিথেন গ্যাস বেরোয়, ঠিক আছে? এবং শুধু তাই নয়, ওই যে জলা জমি, তো ওখানে সেই রাত্রেবেলা যখন কেউ দেখে, ওই যে পুরো গ্যাসটা ওখানে ট্র্যাপ হয়ে যায়, ও যখনই গ্যাসটা মাঝে মধ্যে রিলিজ করে, এবার যখনই রিলিজ করে ওই বাগানের মাঝখানে, ওই পুরো বাদা জমির মাঝখানে যখনই ওটা যেরকম রিলিজ করে, তখন ওই বাতাসের সংস্পর্শে এসিও নীলাভ হয়ে জ্বলতে শুরু করে। তখন আগেকার দিনে মানুষ বলতো এইটা ভূত ভূত, আলেয়া ভূত। এটা কি আলেয়া বলে, ঠিক আছে? বাংলায় এটাকেই কী বলে, আলেয়া, আলেয়া ভূত, ঠিক আছে? ওই আলেয়া ভূত মানে কিছু নয়, মিথেন গ্যাস ওখান থেকে উঠছে, ঠিক আছে? এটা শুধু তাই না, এটা কবরস্থান বা গেরস্থানেতেও এই জিনিসটা দেখা যায়, ঠিক আছে? কেন বলো তো, মানুষকে তো মানে মানে পুঁতে দেয়। এবার পুঁতে দিলে কী হচ্ছে, পুঁতে দিলে ওই পচে যায়, পচে গিয়ে সেখানে মার্স গ্যাস তৈরি হয়। এবার কী হয়, মাটির তো গেরস্থান, এবার কী হয়, সেখান থেকে ওঠে। এবার মিথেন গ্যাস যখনই ওঠে তখন ওই কবরের উপর থেকে কী হয়, মাঝে মধ্যে রাত্রেবেলা যখন উঠবে তখন ওই রকমভাবে নীলাভ আগুন দেখতে হবে, মানুষজন বলবে হ্যাঁ আত্মাটা বেরিয়ে গেল, কিন্তু আত্মা নয়, মার্স গ্যাস, ঠিক আছে, মিথেন। ওই জন্যই কবরস্থানে দেখবে মানুষ যখন মারা যায় 1 বছর পর্যন্ত প্রায় ওখানে মানে কবরটা পাকা করতে দেয় না। মানে অনেক হয় না যে পুরো পাকা গ্রেভ করে দেয়, ওরকম করে দিলে ফাটিয়ে দেবে, ঠিক আছে? মার্স গ্যাস বেরোয় ওখান থেকে। তো যাই হোক, এইগুলো হচ্ছে মার্স গ্যাস আর মিথেন। আর একটা জিনিস বলে দিই, তোমাদের বলা হয়নি আমার তখন মনে হয়, যেটা এলপিজি না, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যার মেন উপাদান বিউটেন, এখানে ইথাইল মার্ক্যাপটান যোগ করা হয় এই গ্যাস সিলিন্ডারে। এলপিজির যে গ্যাসে, অ্যাকচুয়ালি এলপিজির কোনো গন্ধ নেই। এবার তুমি বলবে কেন এলপিজি সিলিন্ডারে আমি গন্ধ পাই? তার কারণ ওই গন্ধটা তোমাকে পাওয়ানোর জন্য এক্সট্রা করে একটা গন্ধ ঢোকানো হয়েছে ওর ভিতরে, না হলে তো ব্লাস্ট করে যাবে ঘর, লোকজন বুঝতে পারবে না। গন্ধটা পেয়ে যাতে লোকজন সাবধান হয়, ওই জন্য ইথাইল মার্ক্যাপটান বলে একটা বস্তু ওর সাথে মেশানো হয়, যার জন্য ওই তীব্র গন্ধটা ছড়ায়। বোঝা গেল? তো এই হচ্ছে আজকে সায়েন্স থেকে 25টা কোশ্চেন। নেক্সট দিন আমি আবার তোমাদের পলিটি থেকে 25টা কোশ্চেন আনবো, ঠিক আছে? এইভাবে আমি এক্সপ্লেন করতে করতে যাব। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে, এবং যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বন্ধুবান্ধবকে জানিও, তাতে কী হবে, তাতে চ্যানেলটা একটু বড় হবে, এনকারেজমেন্ট পাবো এবং আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও। তো তখন স্টে টিউন অ্যান্ড বাই।